নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 14 বছরের নাবালিকাকে 9 মাসের অন্তঃসত্ত্বা করার অভিযুক্ত মঞ্জেশ গ্রেপ্তার। জনমনে ভিন্ন সুর। ডিএনএ টেস্টের মাধ্যমে প্রকৃত দোষীকে শনাক্ত করার দাবি মহিলা সমিতির। ভাষা শহীদদের অবমাননার অভিযোগে মুক্তেশ্বর ক্যাম্পাইয়ের বিরুদ্ধে এফআইআর। ভুয়া আমসু নেতা তথা কুখ্যাত ড্রাগ মাফিয়া জাহানুরের তাণ্ডবে অতিষ্ঠ পরিবার প্রশাসনের দ্বারস্থ। হাইলাকান্দিতে রহস্যময় অগ্নিকাণ্ডে আতঙ্কিত এক পরিবার। 3 দিন ধরে ঘরের কাপড়ে লেগে যাচ্ছে আগুন। এবার সংবাদ বিস্তারিত। সোনাই থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হওয়ার পর শনিবার মধ্যরাতে অভিযুক্ত মঞ্জেশ বারুইকে আটক করেছে পুলিশ। তবে মামলায় নয়া মোড় নেওয়ার প্রবল সম্ভাবনা দিচ্ছে। এলাকায় কান পাতলেই শোনা যায় ভিন্ন কথা। সোনাই নগদিগ্রাম এলাকায় এক 14 বছরের নাবালিকার 9 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোনাই থানায় শনিবার ওই নাবালিকার মা মামলা দায়ের করলে এদিন রাতেই সোনাই পুলিশ ধরায় ক্লেভার হাউস জিপির পানি ভরা বস্তির 4 সন্তানের জনক মঞ্জেশ বারুইকে আটক করতে সক্ষম হয়েছে। এদিকে শনিবার সোনাইয়ে নরসিংপুরের জনকল্যাণ মহিলা সমিতির সদস্যরা সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরেন। মামলায় ভিন্ন মোড় নেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত দোষীকে শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে মহিলা সমিতি। পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, পূর্ব ধলাই দাস পদবীর পরিবার ও অভিযুক্তের পরিবার নগদিগ্রামের প্রাক্তন পুলিশ কর্মী বিধাননাথের বাড়িতে কৃষি কাজ করেন। 15 বছর ধরে বিতানের বাড়িতে আছেন। মামলায় অভিযুক্ত মঞ্জেশকে ঘটনার জন্য দায়ী করে নাবালিকার মা শনিবার জানিয়েছেন, সুযোগ বুঝে রাত্রিবেলা মেয়েটির সাথে বারবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে মঞ্জেশ। রবিবার মাকে যখন প্রশ্ন করা হয় রাতে মেয়েটির কার সাথে থাকে, তখন নাবালিকার মা জানায় যে তার সাথেই থাকে। এখানে প্রশ্ন হলো, মঞ্জেশ বারুই রাতে কিভাবে সুযোগ নিয়েছিল? সেখানে কি তার সাথে সুসম্পর্ক গড়ে তুলেছিল অন্য কেউ? গ্রামে কানা ঘুষার খবরকে গুরুত্ব দিয়ে কি মহিলা সমিতি ডিএনএ টেস্টের দাবি তুলেছে? আসল অভিযুক্ত কি মঞ্জেশ না অন্য কেউ? যদি মঞ্জেশ হয় তাহলে সে এত সুযোগ কিভাবে পেয়েছিল? অন্যের দোষ গরিব মঞ্জেশের উপর পরিকল্পিতভাবে চাপানো হচ্ছে কি? পুলিশের নিরপেক্ষ তদন্তে সব রহস্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। শনিবার রাতে অভিযুক্ত মঞ্জেশকে সোনাই পুলিশ আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চালানোর পর রবিবার দিনে আদালতে সোপর্দ করার পর আদালতের নির্দেশে মঞ্জেশকে হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ধলাই থেকে নর্থ ইস্ট নিউজ প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। 12 বছর থেকে। আর মেয়েটার লগে তোমার সম্পর্ক আসলো নি? না না, তার বাবা তার লগে তো খাতিরতা আছে। আছে। আমরার ঘরও যাইতো, তারাও যাইতো, দাদা তারাও যাইতো, খাইতা ওইটা তাকতা গপ সপ করতা আইতা, আমরাও যাইতো। মেয়েটার কি তুমি সম্পর্ক করছো? সহবাস করছো? হ্যাঁ স্যার। কিতা করে তোমার ছেলে? কাজ কিতা? ট্রাক্টর চালাইতো। আচ্ছা। তারা বাড়ি থাকতো, বাড়িতে আইতো, থাকতো। আর তারা বাড়ি থাকতে থাকতে তো তারা বাড়িতে আইয়া থাকলে তারা বিরানো ডাকে, তার বউ পর বাবারে তুই নাই বাড়ির বিরান খাওয়া যাচ্ছে, এটা আছে ওটা আছে। আমরা বিশ্বাস করি। আমার থেকে আমার ফুয়া তারা খুঁজে আনছে, কাকি তোমার 3টা ফুয়া আছে, আমার একটা ফুয়া দে। আমি কইছে বাবা তুমি নেও, রাখো। না আমার বাই নাই, আমি বাই বানিয়ে তাদের আমার বিরানে রাখছে, বাই বানাইয়া রাখছে। বহুত মায়া করতো, বহুত মায়াও করতো, বহুত মায়া করতো। কিন্তু আজ এইটা উপকার আমার এই বদনামিটা লাগলো, এই টাইম লাগলো, ভগবানে বিচার করবে।
আমার যে আমার আমার অর্থ কোনো দোষিত নাই তোমার ছেলের উপরেও অভিযোগ আছে যে মানে ওই মেয়েটারে প্রেগনেন্ট করছে, এটা সত্যি এটা না? এটা তারা মেয়েটা আমরা বাড়িতে আইতো, মেয়ের মা আইতো, ছেলে আইতো, মালিক আইতো, মালিকের বউ আইতো, আমরা বাড়িতে বইটা খানি পিনি সব হইতো, তারা বাড়িতে আমরা যাই খাই, ওখানে খেয়ে তো করি আমরা, কত ঘনিষ্ঠ কুটুমালা আছে ও কিন্তু এইরকম ফাঁসানি ছেলেরা ফাঁসা নিয়েছি, ওই স্যার কে ফাঁসাইছে? পিতা কে কইতা, কার কথা কইতাম? এখন তো আমি তো তার বাবাই অভিযোগ আনছে তো তোমার ছেলে তার লগে সহবাস তার বাবা আর তার বউ আর তার পুরি এই চল রে মুখ জায়গা চলো এই যা রে তুমি তারা লইয়া অতটুক তোমার উপকার করি, আর এখন আমার ছেলের কেমনে মেয়েটা কই দিল ওইটা আমি চিন্তা করি। আর কি ঠিক আছে, যখন কইছো তো ছেলেটা তো কয় যে ইও করো আমার যদি থাকে হ্যাঁ বলাই তো আমার যখন আমার পুয়া কাছে আমার তো তারা কিতা যখন ব্লাড পরীক্ষা করতো না কিতা করতো ওরা ওখান ফরমান আনুক জায়গা, হ্যাঁ এটাও তো আমরা এখন চাই ফরমান আনুক। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ফেসবুকে ভাষা শহীদদের বাংলাদেশি বহিরাগত বলে মন্তব্য করার অভিযোগে বরাক উপত্যকায় উত্তেজনা ছড়িয়েছে। সামাজিক সংগঠন বরাকের আওয়াজ সোমবার শিলচর সদর থানায় মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সংগঠনের প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী ধর্মানন্দ দেব, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায় সহ আরও অনেকে। অভিযোগকারীরা জানিয়েছেন এ ধরনের মন্তব্য বরাকের মানুষের আত্মসম্মান ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত এনেছে। সংগঠনটি অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার দাবি করেছে এবং সতর্ক করেছে যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামবে। উল্লেখ্য 1961 সালের 19 মে শিলচর রেল স্টেশনে বাংলা ভাষা স্বীকৃতির দাবিতে 11 জন শহীদ প্রাণ হারান, যাদের আত্মত্যাগ আজও বরাকের গৌরবের প্রতীক। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে শিলচর সদর থানায় মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে একটি লিখিত এফআইআর দাখিল করেছি। এই এফআইআরে আমাদের মূল অভিযোগ হচ্ছে যে গত 21 অক্টোবর তারিখে মুক্তেশ্বর ক্যাম্পরাই সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেটি অত্যন্ত আপত্তিকর এবং আমাদের সাথে বৈমাতৃসুলভ আচরণ দেখিয়ে উনি যে পোস্ট করেছেন, আমাদের মধ্যে যে বৈরতা সৃষ্টি করার জন্য যে পোস্ট করেছেন তার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা শুধু এই 21 অক্টোবর নয়, তারপরেও উনি 24 অক্টোবর একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বঙ্কিম পংলোর পোস্টেও কমেন্ট করে সেই একই পোস্ট উনি করেছেন। তাই উনাকে যাতে আগামী দিনে এইসব কাজ থেকে বিরত থাকার জন্য এবং এই ধরনের কথাবার্তা তৈরি করে দুইটি ভাষাগোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি করার অপরাধে ওনাকে যাতে অতি শীঘ্র গ্রেফতার করা হয়, সেই আবদান নিয়ে আমরা আজকে সদর থানায় হাজির হয়েছি এবং সদর থানায় আমরা লিখিতভাবে এফআইআর দাখিল করেছি। ভারতীয় ন্যায় সংহিতা 196, 1B, 351, 353 এইসব দ্বারায় আমরা মামলা রুজু করার জন্য আবেদন করেছি। আমরা আশা করি শিলচর সদর থানা শীঘ্রই মামলাটি রেজিস্টার করে মুক্তেশ্বর ক্যাম্পরাইকে গ্রেফতার করে যথাযথ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেবে। ভুয়া আমসু নেতা এবং কুখ্যাত ড্রাগ মাফিয়া জাহানুর মজুমদার এর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয়েছে নগদির গ্রামের এক পরিবার। বারবার
ব্ল্যাকমেইলিং ও প্রাণনাশের হুমকিতে জর্জরিত হয়ে এবার আইনগত সুরক্ষার আবেদন জানিয়েছেন স্থানীয় যুবক বাবর আলম মজুমদার। সোমবার নগদীগ্রাম ৩য় খণ্ডে নিজ বাড়িতে এক সাংবাদিক বৈঠকে বাবর আলম অভিযোগ করে বলেন, গত ২-৩ বছর ধরে আমার মামাতো ভাই জাহানুর মজুমদার ক্রমাগত ব্ল্যাকমেইলিং, ভয় দেখানো ও অর্থ আদায়ের চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে সে ভাড়াটে গুন্ডা দিয়ে আমার উপর হামলার ষড়যন্ত্র করছে। তিনি জানান, প্রাণনাশের আশঙ্কায় ইতিমধ্যেই তিনি শিলচর আদালতের শরণাপন্ন হয়েছেন। বাবর আলমের মা জুসনা বেগম মজুমদার ও ভাই জাহাঙ্গীর আলম মজুমদার জানান, জাহানুর প্রায়ই তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে মায়ের নামে সম্পত্তি দাবি করে এবং পরিবারের সদস্যদের, বিশেষ করে মহিলাদের ধমকি ও হুমকি দেয়। তারা অভিযোগ করেন, বাড়ির ছেলেদের মাদক ব্যবসায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে নিয়মিত। বিগত 3 দিন আগে সন্ধ্যা 6টার দিকে জাহানুর স্থানীয় এক ভুয়া ডাক্তার রাজুল হক লস্করকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে জাহানুরের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। ঘটনার পর জুসনা বেগম সুনাই থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জাহাঙ্গীর আরও জানান, প্রেস মিট করার একটা মতলব হইল জাহানুর মজুমদার নামক একজন মানুষের খুব বেশি হ্যারাসমেন্ট করে। এই কারণে আমি আপনারা ডাকি একটা প্রেস মিট করি। আর বিগত 2-3 দিন আগে আমারে গাড়ি দিয়ে মারার একটা চেষ্টা করছে, ওয়াগনার গাড়ি, ডক্টর রাজুল লস্কর গাড়িটা দিয়ে রাত্রে 11টা সাড়ে 11টার সময় আমি আমার ঘরের সামনে এখানে বুয়া, এখানে হে আমার গাড়ি দিয়ে মারার চেষ্টা করছে। মারার করার পরে গাড়ি লইয়া টান দিয়ে বাগিয়ে গেছে। এর পরের দিন আমার বাড়ির সামনে আইতে আইয়া আমারে না পাইয়া, আমার বাইরে না পাইয়া আমার মা বাবারে কিছু গালাগালি করছে। আমার বাবা তো নাই, মারে গালাগালি করছে, কইছে তোর পয়েন্ট তোরে শিখাইমু, পাইলে দেখাইমু, জহরমু। আমরা তো ঘরও আসলাম না, না থাকার কারণে আমার ভাই আইছে। আওয়ার পরে আমার মায়ে কইছিল, বলা জাহানুরে গালাগালি করিয়া গেছে, সেনে গালাগালি করলো। ও আমার ভাই গেছে গিয়া তারেও সামনে একটা দোকানও গিয়া ফাইছে, ফাইয়া না তার লগে কিতা মানে ঝগড়াঝগড়ি হয়েছে মোটামুটি। ওয়ার পরে তারা অন্য প্রবলেম, আমার ভাই গেছে গিয়া, হে তারা গেছে গিয়া, তারা কেস মামলা হয়েছে। ইনো আমার কোনো মাত নাই। এখন হে আমার মানুষের কাছে আমারে নম্বর দে, ও নম্বরে আমার ফোন আয়, আমার মানুষের ধমকি দেন, হে আমার সুপারি দিছে, দেওয়ার পরে আমার যেন ফাইন ডাক দিয়ে আমার ফাঁসাইতো। কিন্তু ডাকসর কারবার ই বরাকবেলির মাঝে হেও করে, সবে জানোই, সেও কিন্তু মাতই না, তারে ডরাইন। হে আমার মানুষের কাছে নম্বর দিয়া, আমার আইডি দিয়া কইছে ও মানুষগুলো দইয়া হাত পাও ভাঙিতাম, জগতাম। আমার কাছে সবুত আছে, সপ্তাহ আছে। হে আমার গাড়ি ডাক দিয়ে ফাঁসাইতো। বাধ্যতামূলক আমি আমার প্রাণের বয় ভাইয়া আমি 107 এখন কোর্টও গিয়ে আজকে আমি লেখে জমা দিয়ে আইছি। আমার কিছু হয় রাস্তাঘাটে কিছু এর জিম্মাদারি সম্পূর্ণ জাহানুর মজুমদার থাকবো। আর আমার তার লগে এমনি কোনো দুশ্মনী নাই, কিন্তু হে আমার ব্যক্তিগত ভাবে এখন হে আমার ফাঁসানোর চেষ্টা করছে। এর লাগে আমি 107 এখন কোর্টও আজকে দিয়ে আইছি, আমার কাছে কপি সব আছে। এই জিনিসটা আমি করি। নর্থ ইস্ট নিউজের বারাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে হাইলাকান্দি জেলায়। শহরের লাগোয়া গাংপাড়ের ধুমকোর 4র্থ খণ্ড এলাকায় নিহার রঞ্জন রায় নামের এক ব্যক্তির ঘরে গত 3 দিন ধরে অদ্ভুতভাবে আগুন লাগছে। পরিবারের দাবি, ঘরের ভিতরে থাকা কাপড়গুলো হঠাৎ করে নিজের থেকেই আগুন ধরে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন লাগার আসল কারণ কেউ বুঝে উঠতে পারেননি। প্রতিদিনই ঘরের কোনো না কোনো স্থানে কাপড়ে আগুন ধরে যাচ্ছে, কখনো আলনায় রাখা কাপড়ে, কখনো আবার আলমারির গদরেজের ভিতরে থাকা জামা কাপড়ে, এমনকি কখনো বিছানার চাদরও। এক ঘরের আগুন নেভানোর পরেই অন্য ঘরে আবার আগুন ধরে যাচ্ছে। এই অদ্ভুত ঘটনা পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আগুনে ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে ঘরের সমস্ত কাপড় চোপড়, কিছু অলংকার নষ্ট হয়েছে বলে জানা গেছে। ভয়ে ঘরের প্রায় সব জিনিসপত্র বাইরে সরিয়ে রেখেছে পরিবারের সদস্যরা। আগুনের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে, তবে 3 দিন কেটে গেলেও রহস্য এখনো অমীমাংসিত। ঘটনাটি জানাজানি হতেই এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৌতূহলী মানুষজন ভিড় জমাচ্ছেন সেই বাড়িতে আগুন লাগার দৃশ্য দেখতে। এদিকে লাগাতার আগুন লাগা এই অদ্ভুত ঘটনা হতবাক সবাই, আর আতঙ্কের দিন কাটাচ্ছে নিহার রঞ্জন রায়ের পরিবার। নর্থ ইস্ট নিউজের
বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। 3 দিন থাকি রে বাবা যেন করো আগুন হই থাকি পড়ে তা কইতাম পারি না ও দেখমো আগুন দুমা উঠের দাম দাম করে দিলে ও আমরা জল দিয়ে আগুনটা নিবাই এরপরে অগর নিবাই মু অগর আইয়া দেখ মারবার বিছনার ধরে রালনার ধরে আগুন হঠাৎ লাগি যায় না এটা হঠাৎ লাগি যায় কোন সময় যেন পড়ে এখান দেখি না আগুনটা দেখি না কে কে আপনার কত হয়েছে সব কিছু গরো কিচ্ছু নাই গরো কাপড় পর বিছনা নাই কিচ্ছু নাই সব বাচ্চার মধ্যে কাপড় পর্যন্ত নাই আর কি টাকা জ্বলছে সব জ্বলি গেছে চেয়ার বিছনা যত বাচ্চারা সবর কাপড় চোপড় আসলো সব জ্বলছে এটা সোনার বাঁকা খানোর আসলো এটা শেষ নাই এটা পাইছি না চালিয়ে গেছে কই থেকে আগুনটা লাগে এটা জানি না এটা জানি না কই থেকে যেন আগুনটা আয় টাঙ্কর ভিতরে আগুন লাগে ভোল্টেজের ভিতরে আগুন লাগে হঠাৎ লাগে যায় না হঠাৎ লাগে কোন সময় পড়ে কিন্তু দেখি না আর যে সময় আগুন লাগিয়া দাম দাম করবো ওই সময় আমরা দেখি তো জলদি আমরা নিবাই আগুনটা নিবাই আর দেখি না ও বাচ্চা 8000 ফেলাইছে তার গেঞ্জিত লাগিয়েছে আগুন হঠাৎ করে লাগিয়েছে আমরা তো কাপড় পরছি ভিজা কাপড় পরি তো ঘুরছি এটা কয়দিন থেকে ওর এটা আজকে 3 দিন হই যায় ফার্স্টে করছি মনে হয় বোম ফেলাইছে নাকি জানো খালি উজা গেছে না এটা তো বোমন নাই তো অগর নিবে অগর গিয়ে দেখি আগুনটা গ্যাসের সিলিন্ডার এগুলি কই গিয়া পড়ে যায় এটা কইতাম পারি না এখনো বাইরে রাখা সিলিন্ডার বাইরে রাখা সব জিনিসপত্র সব আপনার সব বাইরে রাখা সব বাইরে রাখা আর কাপড় পর জ্বলে গেছে ও সব কাপড় জ্বলে গেছে কিছু নাই তো কিচ্ছু নাই আপনার এরিয়ার নাম কি গাংঘাট দুংঘর পাটপুর আপনার নামটা কি প্রবাসিনী রায় ঘর থেকে বলপূর্বক তুলে নিয়ে নিজ নিজ কন্যার স্বামীকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সোনাপুর জিপির সেউতির বাসিন্দা শামসুল উদ্দিন বরভূঁইয়া। ঘটনার বিবরণে জানা গেছে গত 2 বছর আগে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সেউতি এলাকার বাসিন্দা শামসুল হক বরভূঁইয়ার কন্যা সুহাদা বেগম বরভূঁইয়ার সঙ্গে বিবাহে আবদ্ধ হন একই এলাকার মৃত আলাউদ্দিন বরভূঁইয়ার পুত্র বাবুল হোসেন বরভূঁইয়া। বিবাহের পর সুন্দর সংসার চলল হঠাৎ করে গত 5-6 মাস আগে তারা দুজন বহিরাজ্যের বেঙ্গালুরুতে চলে যান। অভিযোগ মতে সেখানে যাওয়ার পর বাবুলের স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে পড়েন। এমতাবস্থায় স্বামী বাবুল ঘটনা বুঝতে পেরে তার স্ত্রীকে শাসন করে শ্বশুরের কাছে তার স্ত্রী সুহাদা বেগমকে ফিরিয়ে দেন। এই ঘটনার দিন কয়েক পর স্বামী বিচার চাইলেও কোনো বিচার পাননি। অবশেষে গতকাল শনিবার রাতে বিচার সভার জন্য মধ্যস্থতায় গেলে আচমকা তার ঘর থেকে বলপূর্বক বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন শ্বশুর শামসুল হক সহ আরও বেশ কিছু কয়েকজন লোক। এতে বাবুলের সমস্ত শরীর আঘাতপ্রাপ্ত হয়, এছাড়াও 2 পায়ে অধিক জখম রয়েছে। মারপিটের পর খবর পেয়ে বিহারা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ তাদের সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ করেন। অবশেষে ন্যায় বিচার চেয়ে কালাইন থানায় মোট 8 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। তার অভিযোগ ষড়যন্ত্র করে তার শ্বশুর তাকে ফাঁসিয়ে চুর সাজিয়ে বেধড়ক মারপিট করা হয়েছে। সংবাদ মাধ্যমে বাবুল ও তার মা ন্যায় বিচার চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। বরভূঁইয়া আমার বাড়ি হইল সেউতি পার্ট 1 মাটি ডিল্লা। আমি রাত্রে বাজার থেকে আইয়া গেছি ভাত খাইয়া শনিবারে রাত্রে গিয়া 25 তারিখ রাত তখন আমি গেছি এক বাড়িটারে যাওয়ার পরে আমার ফ্যামিলির এক বিচার নিয়ে বুয়া বইয়ারি পরকীয়ার প্রেমের একটা বিচার আসলো। ও বিচারের ডেট দিতরা আমার হৌরে শামসুল তার নাম তাই বার চাইতরা কালি একলি মোর কালি ডেট দিতরা আমারে গেল শনিবার থাকি। আর আমিও বহুত আটি আর এই বিয়ে করে তাই না আমার কোনো লাইন দিলা না। তখন আমি গেছি মাঝরে একজন মানুষও গেছে যাবার পরে তাই গরু আইয়া হামাইছি হামানির বারে ফাও দইছি দইয়া কালি গরু হামাইছি আবার বাড়াইছি আবার গরু হামাইছি হামানির বাদে একলি মিয়া আইসন আইয়া তাবলা আমারে
গড়তাই বাগরিয়াও টান এরিয়াত নিছন নিয়াও আমারে খুব বেশি মারামারিও করছেন ডেগার দি বাইলেইয়া তারপরে তাই টান এরিয়াত আমারে ঠেলামারি ফেলাইছন আর ফেলাইয়া কইছন গুয়াসুর কইয়াও আমি 5 মিনিটের ভিতরে মানে একটা সবুত আছে আমাদের 5 মিনিটের ভিতরে আমি সেমনি অত গুয়ার এক বেগ গুয়ার আমি বেটু চুরাই দিই আর আমি গাছও উঠাও জানি না আমার আঙ্গুল দুইটা কাটার কারণে আমি গাছও উঠিতাম পারি না আমি বিয়ার আগে গাছও উঠিতাম পারতাম কিন্তু বিয়ার বাজে থেকে উঠিতাম পারি না আমার শরীরে কাটে তারা আমারে অলরেডি তারা সাজাইছে আমার বউয়ের পরে গিয়া কসলো করার কারণে আমি তাই 2 ছড় মাসলাম ওটাই লইয়া আমার ফ্যামিলি কইজন যে তুমি বাড়ি যাও বাড়ির বিচার পাইবা তখন বাড়িতে আইছি আবার পরে তারা বিচার 3 মাসের টাইম দিয়েছেন 3 মাসের ভিতরে তারা কেস দিলাইছেন এখন তারা বিচারই কোনো বিচার মানুন না আর উল্টা তারা হাজার মিশা মাতুন সবর পুরুষ আছে এরপরে তাই আরও মানুষ দিয়ে আমারে মারানোর চেষ্টা করেন কালকেও তো তাই মোটামুটি 8-9 জন মানুষই আমারে মারছন খুব বেশি মারছন একলিমে আমার গড় থেকে বাগরিয়া নিয়া আমার যে শামসুলে ওখানে যখন আমারে ডেকার দি মারছে আমার ফেটোর মাঝে মারছে ফেটোরটা আমি আড়ি দিয়েছি আড়ার বাদে ওখানেও মারছন আমি কানুনের কাছে ওটাও মানে জুয়ো যাইয়া আমার গড় থেকে উঠাইয়া নিয়া আমি যাতে নিয়ায় বিচার পাই আমারে তাই কোন দোষে তাই নিয়া আমার গড় থেকে নিয়া যে তান বাড়িত নিলা নিয়া আমার যে মারলা তাও গড়ের ভিতরে আমাইয়া পুলিশ আইছিল পুলিশ আবার পরে পুলিশে আমার মায়ে কিছু মাতিছিলাম মাতার পরে মায়ে যত মাতইন পুলিশে আমারে অত মারে তখন পুলিশে নিচে আমারে থানাত নিয়া মেডিকেল করাইছে মেডিকেল করাইয়া আবার রাত্রে 2টা ধরো 1:55 মিনিটে আমারে ছাড়ি দিছে তখন ছাড়িয়া আবার কয় আমি ঘরে যাইতাম কি কিন্তু সিগনেচার লইছন আমার মার আর আমার সাদা কাবিল এখন আমি যে বাড়ি যাইতাম যাওয়ার পরে যদি আমারে মারিয়া বালাই দিতা আমার মা গার্জেন তখন তো তারা কইলে মানে মায়ে মারি দিয়েছে যে আমি খালাইন দিছি থানাত মেডিকেল রিপোর্ট আমি কানুনের কাছে ওটাও চাই যে ন্যায় বিচারটা আমি পাইতাম আমি 2 জন আসামির নাম আমি পাইছিলাম না এখানে আমি গাঁও দেশে খুব কম থাকি আমি 2 জনের নাম আমি ঢুকাইতাম ভুলে গেছি তারপরে 2 জনের নাম আমার মনে হয়েছে আমি লিখিয়ে রাখছি আমি প্রশাসনের কাছে ওটাও রিকোয়েস্ট করবো যে আমার যে এই 2 জন আসামি এরাও আমারে মারধর করছে এই 2 জনের বাবার নাম প্লাস তারা নিজের নাম এই 2 জনও আমি তারারে ঢুকাইতাম তারারে অতি সত্ত্বর যাতে এরেস্ট করিয়া যে তর্জন্ত করা ওরা হয় কিতার লাগি তারা আমার মিশামিশি সুর সাজাইল কোনো কারণে শিলচর শহরতলির আউলিয়া বাজারে ইউনিকো অটোমোবাইলসের স্বত্বাধিকারী মুস্তাক আহমেদের বিরুদ্ধে ফের প্রতারণার অভিযোগ উঠেছে অতুল কোম্পানির ই-রিক্সা চালক নিহার হোসেন মজুমদার সহ একাধিক চালক জানান সরকারি ভর্তুকির প্রলোভন দেখিয়ে মুস্তাক আহমেদ তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে উধাও হয়ে পড়েছেন অভিযুক্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন বৈধ নথি ও রেজিস্ট্রেশন দেওয়ার কিন্তু টাকা নেওয়ার পর কোনো নথি দেননি বলে অভিযোগ এর ফলে ই-রিক্সা চালকরা বৈধ কাগজের অভাবে প্রতিদিন পুলিশের হয়রানির মুখে পড়ছেন স্থানীয় সূত্রে জানা যায় অভিযোগ নিয়ে একাধিকবার বৈঠক হলেও মুস্তাক আহমেদ কোনো সমাধান করেননি এবং সম্প্রতি তার শোরুম অন্যের কাছে হস্তান্তর করেছেন বলে অভিযোগ এ ঘটনায় ক্ষুব্ধ চালকরা কাছাড় জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রতারক মুস্তাক আহমেদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা ও ক্ষতির অর্থ ফেরতের দাবি জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আমি নিহার হোসেন মজুমদার আমি আউলিয়া বাজার অতুল ইলেকট্রিক অতুল ইউনিট থেকে একটা গাড়ি মে মাসের 27 তারিখ কিনছি কেনার পরে এই গাড়িটা আমার লগে কন্ডিশন আসলো যে সাবসিডি লোন বাবদ তারা মানে লোনের সিস্টেমে আমার গাড়িটা তারা আমার কাছে বেচার পরে তারা মানে আরও এরকম মানে আরও কয়েকজন কাস্টমারের লগে এরকম গোটালা হয়েছে শোরুমের মালিকের হওয়ার পরে এটা বিচারে গিয়া এরকম মাঠটা শেষ হয়েছে এরকম যে মানে তাই 80,000 টাকা পর্যন্ত খরচ দেখাইছেন যে তাই মানে ডাউন পেমেন্ট 23,000 টাকা ব্যাংকে জমা দিয়েছেন এরপরে দেখাইছেন ওটা যে তান
যে সাবসিডি লোন করাইতে তাই খরচ হয়েছে, এরপরে গাড়ি রেজিস্ট্রেশন করাইতে গিয়ে তাই 80,000 টাকা খরচ দেখাইছেন। দেখানোর পরে 80,000 উপরে যে টাকাটা এক্সট্রা যে কাস্টমারে দিছিল, সেও দিছে 1,80,000, সেও দিছে 70,000, সেও দিছে 1,20,000, এরকম দেওয়া হয়েছে। দেওয়ার পরে বাকি টাকাটা মানে একটা মানে কেস হয়েছে। আমরা অনেক মাস আগে থেকে এই ব্যাপারে কেস চলের, আমরা এসপি লেভেলে কেস চলের, রাঙ্গিরহাট থানাতেও কেস হয়েছে। এরকম হওয়ার পরে কম্প্রোমাইজে মাঠটা গেছে। কম্প্রোমাইজে যাওয়ার পরে মাঠটা এরকম হয়েছে যে তাই মানে বাকি এরা টাকাটা ঘুরে দিয়েছেন, যারা টাকা 80,000-এর উপরে তাই নিয়েছিলাম মালিকে শোরুমের মোস্তাক আহমেদ লস্করে টাকাটা তাই সবার ঘুরে দিয়েছেন। আর আমরা মানে 3 জনের মানে লোন হয়েছে, 3-4 জনের লোন হয়েছে না, তাই এটা মানে এগ্রিমেন্ট করছেন যে তাই আমরা সাবসিডি লোন করাইয়া দিবা, আর আমরা টাকাটা তাই 1 মাসের ভিতরে আমরা সাবসিডি লোন করাইয়া দিবা, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর সব কিছু তাই ওকে করে দিবা। মানে বিচার হয়েছে, বিচারও তাই এইগুলো প্রকাশ করছেন। এরপরে এটার কাগজও আছে যেরকম মাতগুলো হয়েছে। আজকে 1 মাস মানে তাই যে টাইম দিয়েছিল 1 মাসের ভিতরে তাই দিবা বলিয়া প্রতিশ্রুতি দিয়েছেন। 1 মাস পুরার পরে আমি তানে অনেকবার ফোন করছি, ফোন আমার কোনো রেসপন্স দিয়েছেন না। এরপরে তান শোরুমের আরেকজন মানে সেলম্যান আসলা কালাম ভাই, তানেও ফোন করছি। আমি বিশেষ একটা অসুবিধার পড়িয়ে তান বারবার ফোন করছি যে আমার যে এক্সট্রা টাকা যে 70,000 টাকা আমি খাইতাম, 80,000-এর উপরে যেটা আমি 1,00,000 টাকা জমা দিয়েছিলাম, এই টাকাটা তোমরা আমার রিকভারি করো। আমি বেশি অসুবিধার মধ্যে আছি, আমার কোনো তারা রেসপন্স দিছে না দেওয়ার পরে আমি বাধ্য হইয়া মানে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি রাঙ্গিরহাট থানার আউটপোস্টের আমি এখানে একটা FIR করছি আজকে। আর এটা আমি আইনের কাছে আমি এটার বিচার চাইয়ার যে উপযুক্ত মানে আমার যে টাকাটা যে একটা বাকি এরা যে টাকাটা ঘুরাইয়া দেওয়া হয়েছে যে সিস্টেমে সাবসিডির সিস্টেমে তারা 80,000 খরচ দেখানোর পরে বাকি টাকাটা ঘুরাই দেওয়া হয়েছে। এই টাকাটা আমিও পাইতাম, এটা টাইম টেবিলে আসলো 1 মাসের, 1 মাস ক্রস হইয়া 2 মাস মানে হয়ে গেছে। আমি যখন তারার লগে যোগাযোগ করার পরে কোনো রেসপন্স পাইছি না, আমি বাধ্য হয়ে আমি আইনের দ্বারস্থ হয়েছি। এই টাকাটা আমি অতি সত্তর পাইতাম এবং আমার গাড়ির যে ডকুমেন্টারি যে জিনিসগুলো আছে, নম্বর প্লেট, রেজিস্ট্রেশন, RC, এইগুলো আমি অতি সত্তর পাইতাম। আর আমি এই টাকাগুলো আমি বরিয়ার ইনস্টলমেন্ট বরিয়ার আমি গাড়িটা বন্ধ চালাইতাম পারিয়েন না, কারণ গাড়ির কোনো কাগজপত্র নাই, ড্রাইভারে চালাইতে পারেন না। তো এইটার লাগে আমি আইনিভাবে একটা FIR করছি রাঙ্গিরহাট থানাত। আর এটা আমি প্রশাসনের কাছে এটা চাইয়ার যে উপযুক্ত মানে ব্যবস্থা নিয়ে আমার টাকাটা মানে অতি সত্তর আমি পাইতাম কীরকম, আর আমার গাড়ির অল ডকুমেন্টটা আমার তাড়াতাড়ি মালিকে দেওয়া দিতা, এটাই আমার কথা। বিজেপি সরকারের আমলে কাছাড় জেলার বেশিরভাগ উন্নয়নমূলক প্রকল্প অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে। উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের বিপরীতে সিন্ডিকেট রাজ চলছে। শিলচর শহরের জল নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, অর্থাৎ এক পশলা বৃষ্টি দিলে জমা জলের সমস্যায় জনগণকে ভুগতে হচ্ছে। এছাড়া রাস্তাঘাটের সমস্যা, শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক, মিনি সচিবালয়, চন্দনাথপুর বিকল্প রেল লাইন, জেলা গ্রন্থাগার নির্মাণ, বেতুকান্দি বাঁধ নির্মাণ ইত্যাদি প্রকল্প বাস্তবায়নে মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সোমবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন মিডিয়া কনভেনার তথা জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেব। তিনি বলেন, 2 দিন আগে বরাকে এসে মুখ্যমন্ত্রী মহিলাদের SHG চেক বিতরণ করেছে। কংগ্রেস সরকারের আমলেও এভাবে SHGকে 20,000 করে দেওয়া হয়েছিল। এর জন্য মুখ্যমন্ত্রীর এই কার্যসূচিকে স্বাগত জানায়। কিন্তু বর্তমান বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল তা বাস্তবায়ন করতে মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। পাপন দেব বলেন, বিজেপি সরকারের শাসনে নমামি বরাক করে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল, কিন্তু আশ্চর্যের কথা যে ওই অনুষ্ঠানে অনেক শিল্পী গান গেয়েছিলেন, তারা এখন পর্যন্ত টাকা পাননি। বরাক উপত্যকার উন্নয়নের বিপরীতে সিন্ডিকেট রাজ চলছে বলে মন্তব্য করেন তিনি। কাঁচা সুপারি, বার্মিজ সুপারি, কয়লা ও লাইমস্টোন ইত্যাদি ব্যবসা সিন্ডিকেটের মাধ্যমে চলছে। এর ফলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব মার খাচ্ছে, আর এতে বিজেপি নেতাকর্মীরা জড়িত রয়েছেন। সিন্ডিকেট রাজ বন্ধের দাবিতে আগামীকাল শিলচরে সিনিয়র পুলিশ সুপার ও জেলা শাসককে স্মারকপত্র প্রদান করবেন তারা। 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে স্মারকপত্র প্রদান করা হবে। অন্যথায় কংগ্রেস নেতাকর্মীরা কালাইন, ধলাই ও লক্ষ্মীপুরে সড়কে অবস্থান ধর্মঘট পালন করবে বলে জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে জেলা
কংগ্রেস সভাপতি সজল আচার্য, মিডিয়া কনভেনার পার্থরঞ্জন চক্রবর্তী, সঞ্চিতা আচার্য প্রমুখ বক্তব্যে পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত করতে বিজেপি সরকারের ব্যর্থতার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শিলচরের নাগরিকদের কাছ থেকে পুরকর নেওয়া হচ্ছে, কিন্তু নাগরিকরা পুরো পরিষেবা থেকে বঞ্চিত। পানীয় জলে দুর্গন্ধ, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। 4 বছরের রাঙ্গিরখাড়ি গার্ডওয়াল নির্মাণ হয়নি। ফ্লাইওভার নির্মাণের আগে শহরের সকল ব্যবসায়ীর মতামত নেওয়া হয়নি। নাগরিকদের স্বাচ্ছন্দ্য পুরো পরিষেবার জন্য শীঘ্রই পুর নিগম নির্বাচনের দাবি জানান তারা। এছাড়া কংগ্রেস জুবিন গার্গের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বলে জানান তারা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে থেকে 2 দিন আগে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বরাক সফরে এসেছিলেন। এখন উনি এসে আমরা দেখেছি উনি 3-4টা মিটিং করেছেন এবং প্রত্যেকটা মিটিং ছিল ওনার এসএসজির মহিলাদেরকে চেক বিতরণ। আমরা এটা স্বাগতম জানাই। মহিলাদেরকে দিয়েছেন, এটা কংগ্রেস সরকার আগেও দিয়েছিল, এটা কংগ্রেস সরকারের স্কিম, উনি আবার এটা দিয়েছেন। কিন্তু আমাদের বরাকের এবং কাছাড় ডিস্ট্রিক্টের যে মেইন সমস্যাগুলা, এই মেইন সমস্যা শিলচর শহরে বর্তমানে আজকের দিনে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আজকে শিলচর শহরে 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, এই বৃষ্টির উপরে দেখা যায় সমস্ত শিলচর শহর জলে ডুবে। কিন্তু আজকে অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আজকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন হচ্ছে বা হয়েছে, কিন্তু আমরা আজকে 11 বছর আগে আমাদের শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছিল, কিন্তু আজকে প্রায় 6 বছর হয়ে গেছে শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশন নেই। তার মানে এখানে বোঝা যাচ্ছে শিলচর বিজেপি এবং আসামের বিজেপি ভয় পাচ্ছে। 2 নম্বর কথা হলো, আজকে যে কাছাড় ডিস্ট্রিক্টে বা বরাকভ্যালিতে যে সিন্ডিকেট চলছে, এই সিন্ডিকেট লাইমস্টোন, কাঁচা সুপারি, বার্মি সুপারি, কয়লা সিন্ডিকেট, এটা আজকে মিজোরাম থেকে হয়ে, লক্ষ্মীপুর থেকে হয়ে, কালাইন হয়ে এগুলো পাচার হচ্ছে। কোটি কোটি টাকা ডেইলি রাত্রে সরকারি কর ফাঁকি দেওয়া হচ্ছে। আমরা খবর পেয়েছি যে কাঁচা সুপারি যে যাচ্ছে, এটা প্রত্যেকটা গাড়ি প্রায় 80,000 টাকা করে নেওয়া হচ্ছে। আজকে লাইমস্টোন যে মেঘালয় থেকে শিলচর আসছে, পার গাড়ি 2500 টাকা করে নেওয়া হচ্ছে। এবং কয়লা এবং বার্মির সুপারি 20 থেকে 25 লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে। এইসব সিন্ডিকেটারের আমাদের শিলচর এবং কাছাড়ের মন্ত্রী, উনি আমার বিভিন্ন সূত্রের খবর, উনি এগুলো সিন্ডিকেট চালাচ্ছেন এবং কালাইনের কিছু বিজেপির লিডাররা লাইমস্টোন কোয়ারির ব্যবসা মিলে চালাচ্ছেন। তাই আমরা আগামী করলো আমাদের মাননীয় এসপি মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরান্ডাম দেবো এবং 7 দিনের সময়সীমা দেব। 7 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। 7 দিন পরে আমরা আমাদের যে 3টা বর্ডার আছে, মিজোরাম বর্ডার, মণিপুর বর্ডার এবং আমাদের শিলচর কালাইনের যে আমাদের দীর্ঘকাল গেট, ওইখানে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং প্রত্যেকটা আমাদের উইংসের পক্ষ থেকে আমরা রাত্রে এগুলো পাহারা দেব। কারণ সরকারি কর আমরা কোনো অবস্থায় ফাঁকি দেওয়া মানব না। 3 নম্বর, আজকে বরাকভ্যালিতে বিভিন্ন সময় অমিত মাল্যবত থেকে নিয়ে, চন্দন পাটবাই থেকে নিয়ে, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে নিয়ে সব সময় আমাদের বাংলাদেশিদেরকে উনি বাঙালি বিদেশি বলেন, বাংলাদেশি বলে যাচ্ছেন। আজকে আমরা যারা বাংলা ভাষা কথা বলি, আমরা বাংলাদেশি। আজকে কালকে না পরশুদিন আমরা দেখতে পেয়েছি ডিমা আছে না, একজন আমাদেরকে এরকম অপমান করেছেন। তার মানে এইসব জিনিস যে হচ্ছে, এটা কি মুখ্যমন্ত্রীর মানে পারমিশন নিয়েতে হচ্ছে এগুলা। তাই আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এইসব জিনিস আমরা ধিক্কার জানাই। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 14 বছরের নাবালিকাকে 9 মাসের অন্তঃসত্ত্বা করার অভিযুক্ত মঞ্জেশ গ্রেপ্তার। জনমনে ভিন্ন সুর। ডিএনএ টেস্টের মাধ্যমে প্রকৃত দোষীকে শনাক্ত করার দাবি মহিলা সমিতির। ভাষা শহীদদের অবমাননার অভিযোগে মুক্তেশ্বর ক্রাম্পাইয়ের বিরুদ্ধে এফআইআর। ভুয়া আমসু নেতা তথা কুখ্যাত ড্রাগ মাফিয়া জাহানুরের
তাণ্ডবে অতিষ্ঠ পরিবার প্রশাসনের দ্বারস্থ। হাইলাকান্দিতে রহস্যময় অগ্নিকাণ্ডে আতঙ্কিত এক পরিবার। 3 দিন ধরে ঘরের কাপড়ে লেগে যাচ্ছে আগুন। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।